এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2003 যে প্রিভিয়াস ইয়ার হয়েছিল, মানে সেই 2003 যে পরীক্ষা হয়েছিল সেখানে যে অঙ্কগুলি এসেছিল সেই অঙ্কগুলি নিয়ে আলোচনা করব। কারণ কি সামনেই WBPSC মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে এবং কি অঙ্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ মিসলেনিয়াস পরীক্ষায় একটা প্রশ্নের মধ্যে দু মার্ক করে থাকে, তার জন্য কি প্রত্যেকটা অঙ্ক জরুরি, কারণ 25টা অঙ্ক থাকবে বা অ্যাটলিস্ট 25 দোকানে 50 মার্কস আমাদের তুলতেই হবে। তাহলে দেখো প্রথম অঙ্ক কি রয়েছে। 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? তার মানে আমাকে 60 থেকে 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি রয়েছে সেগুলোর যোগফল আমাকে নির্ণয় করতে হবে। আমাকে ফাইন্ড আউট করতে মৌলিক সংখ্যাগুলি কি কি রয়েছে। আর কি কি রয়েছে 60 আর 75-এর মধ্যে, তাহলে 61 হবে, 62 63 হবে, না 63 কে 3 দিয়ে ভাগ যায় 63 হবে না, 64 65 66 67 হবে, 68 ভাগ যায় হবে না, 69 যেগুলো ভাগ যাবে না 69, তারপরে কি হবে 71, আর কি হবে 73। তারপর আর কোনো সংখ্যাই পাবো না 60 আর 75-এর মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা। তার মানে 60 আর 75-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আমরা পাবো? 4টি মৌলিক সংখ্যা। কি কি? 61 67 71 73। এখন এদের যোগফল নির্ণয় করলেই আমাদের অ্যান্সার। তাহলে 3 একে কত 4, 7 4 11 কে কত 12, 12 2 হাতের হলো কত 1, 7 7 14, 6 20, আচ্ছা 26 1 27, তাহলে 272 হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন এ হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট অঙ্কটি দেখো, যদি দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয় তাহলে রাতের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা কনসেপ্ট কি, একদম সহজ কনসেপ্ট। আমরা জানি দিন ও রাত মিলিয়ে কয় ঘন্টা হয়? 24 ঘন্টা। এটাই হলো এই অঙ্কের ফান্ডা। তাহলে দেখো কি বলেছে, রাতের দৈর্ঘ্য যদি দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে দিনের দৈর্ঘ্য হওয়া উচিত ছিল, দিনের দৈর্ঘ্য রাতের দৈর্ঘ্যের চেয়ে 1.5 ঘন্টা বেশি হয়। আচ্ছা নাইট, রাতের দৈর্ঘ্য আমি এক্স ধরলাম, তাহলে দিনের দৈর্ঘ্য কত হবে? রাতের দৈর্ঘ্যের চেয়ে 1.5 ঘন্টা বেশি, তার মানে এক্স প্লাস 1 সমস্ত 1/2। তারপরে কি আমি এই টোটাল কত হয় নাইট আর ডে মিলিয়ে 24 আওয়ার, তার মানে ইকুয়াল টু 24। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যোগ করে 2x, এটা মনে করো 1 সমস্ত 1/2 মানে 3/2, তাহলে 24 মাইনাস 3/2, তাহলে 2x ইকুয়াল টু 24 দোকানে 48 বিয়োগ 3, তাহলে 45/2, তাহলে x ইকুয়াল টু কত হবে 45/4, তার মানে কত 11 সমস্ত 4 1, এটা হবে 4 1 44, একে 45/4। তাহলে x এর মান আমাদের কত বেরালো 11 সমস্ত 1/4। আমাদের কি বের করতে বলছে? রাতের দৈর্ঘ্য কত। রাত আমরা কি ধরেছিলাম x, আমাদের x এর ভ্যালু তো বের হলো, তার মানে 11 সমস্ত 1/4 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশন? অপশন বি। একটি শহরের লোক সংখ্যা এতজন, এখানে পুরুষের সংখ্যা স্ত্রীলোকের থেকে 320 জন বেশি, তবে পুরুষের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, পুরুষের সংখ্যা স্ত্রীলোকের চেয়ে 320 জন বেশি। আচ্ছা, ওমেন ধরলাম একজন, তাহলে মেল কত হবে? স্ত্রীলোকের চেয়ে 320 বেশি, তাহলে স্ত্রীলোক ছিল কত এক্স, তার মেল হবে কত এক্স প্লাস 320। এইবার দেখো কি বলছে, শহরের মোট জনসংখ্যা ছিল এত, মোট মানে কি আমাদের, তার মানে এই দুটোকে যোগ করতে হবে, ফিমেল আর মেল যোগ করলে কত হয় 5720। বাস 2x ইকুয়াল টু 320 টাকা বিয়োগ হয়ে যাবে 0 0 0 4, হাতে থেকে 3 বিয়োগ 4 2, তাহলে x ইকুয়াল টু কত 1200। x আমরা কি ধরেছিলাম ওমেন, কিন্তু আমাদের প্রশ্নে কি বের করতে বলছে পুরুষের সংখ্যা কত, মানে মেল কত। তাহলে মেল কত হবে? মেলের সংখ্যা হলো x প্লাস 320, তার মানে x এর মান 1200, তার সঙ্গে 320 আমাকে অ্যাড করতে হবে, তাহলে কত হবে 1320, সরি 1200 আর 320 1500 1200 12 3 2 5 1520, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। 5720 x x 2x 320 বিয়োগ করলাম x x ইকুয়াল টু কত 1200। হ্যাঁ,
এখানে একটুখানি ভুল হয়েছে আমাদের বিয়োগে, 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে, এই 54। এখানে ক্যালকুলেশন একটু গন্ডগোল হয়ে গিয়েছিল। তাহলে 540 এটা কাটাকাটি হবে, তার মানে কত হবে 2700। তাহলে এটা আমাদের দরকার নেই। 2700 এর সঙ্গে তাহলে কত যোগ করতে আমাদের 320, এবার মিলেছে। দুই 7 3 10, 2 একে 3, তাহলে 3020 হবে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে কোন অপশনে রয়েছে, অপশন সি। একটু ক্যালকুলেশনটা ঠিক করে করতে হবে। একটি ত্রিভুজের পরিসীমা 30 সেন্টিমিটার, যার বাহুগুলির অনুপাত এত এত এত, তাহলে ত্রিভুজের ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 1/20 = 1/15 = 1/12। এগুলি কি ফর্মে আছে, ভগ্নাংশ। ভগ্নাংশ মানে আমরা অঙ্ক করতে পারবো না, কিন্তু সিম্পল ফিগারে আনবো। সিম্পল ফিগারে আনলে কি হবে, এদের লসাগু করতে হবে। 20 15 12, এই লসাগু কত 60, তাহলে 60 × 1/20, 60 × 1/15, 60 × 1/12 করবো, তাহলে এটা আমাদের সিম্পল ফিগার আসবে। তাহলে এটা প্রথমটা কত হবে 3, 60 × 1/15 তাহলে কত হবে 4, 60 × 1/12 তাহলে কত হবে 5 গেল। তাহলে পরিসীমা দেওয়া রয়েছে কত 30। পরিসীমা মানে কি, তিনটা বাহুর যোগফল। তাহলে কত 4 3 কত 8, 5 4 9 আর 3 কত 12, 12 এর ভ্যালু কত 30, তাহলে 1 এর ভ্যালু কত 30/12। কার মান আমাকে বের করতে বলেছে, ক্ষুদ্রতম বাহুটির মান কত, মানে 3 এর মান আমাকে বের করতে হবে, ইনটু 3। কাটাকাটি করলাম 15 আর নিচে কত 2, তাহলে 15/2 মানে কত 7.5। কোন অপশনে রয়েছে, অপশন বি হবে আমাদের সঠিক অ্যান্সার। ঘন্টায় 54 কিলোমিটার বেগে চলমান একটি ট্রেন 12 সেকেন্ডে একটি বাতিস্তম্ভকে অতিক্রম করে, তবে ট্রেনের দৈর্ঘ্য কত। দেখো, কোনো একটা ট্রেন যখন কোনো একটা বাতিস্তম্ভ বা কোনো একটা পোল বা কোনো একটা গাছকে অতিক্রম করে, তখন ট্রেনের দৈর্ঘ্যটাই হবে কি আমাদের আলটিমেটলি, সেটাই আমাদের বের করতে হবে। মানে কি, ডিস্টেন্স ইকুয়াল টু কি টাইম ইনটু স্পিড, এই ফর্মুলা ইউজ করলে হবে। আর যখন মনে করো ট্রেনটা যদি কোনো ব্রিজকে অতিক্রম করে, কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করে, তখন ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্য আমরা অ্যাড করে কি অঙ্ক করি। তাহলে দেখো, গতিবেগ কত দেওয়া আছে 54 কিলোমিটার/আওয়ার। এটাকে আমাদের মিটার পার সেকেন্ডে আনতে হবে, যেহেতু এটা কিসে দেওয়া আছে 12 সেকেন্ডে, আর এককটা কিসে দেওয়া আছে, ট্রেনের দৈর্ঘ্যকে মিটারে ফাইন্ড আউট করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 5/18 দিয়ে। কয় সেকেন্ড, 12 সেকেন্ড। 3 18 54, তাহলে 5 12 60, 60 × 3 কত 180। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন 24 কেজি এবং অর্ধপূর্ণ পাত্রের ওজন 13 কেজি হলে পাত্রের ওজন কত। এই অঙ্কটি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। একটি তরল পদার্থপূর্ণ পাত্রের ওজন, তার মানে এখানে ওয়াটার প্লাস পট দুটো মিলিয়ে রয়েছে 24 কেজি। তাহলে অর্ধপূর্ণ পাত্রের ওজন, তার মানে কি অর্ধেক জল থাকবে, আর পাত্রের ওয়েট কি ফিক্সড, তাহলে পিপিই থাকবে। এখন ওজন কত 13 কেজি। এখান থেকে আমাকে বের করতে হবে পাত্রের ওজন কত। সমাধানের মতন করবো, তাহলে এটাকে 1 নং ভাবো আর এটাকে 2 নং ভাবো। তাহলে 1 নং থেকে 2 নং আমরা কি করবো, বিয়োগ করবো। বিয়োগ করলে কি হবে, 1 এর থেকে 1/2 বিয়োগ যাবে, তার মানে কত হাফই হবে। আর পিপি কাটা গেল বিয়োগ করার ফলে, তার মানে এখান থেকে বিয়োগ করে দাও। 4 এর থেকে 3 বিয়োগ করলে কত 1, আর 2 এর থেকে 1, তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কত 11 দোকানে 22। তারপরে দেখো, ওয়াটার প্লাস পট মিলিয়ে হলো 24 কেজি। অনলি ওয়াটার যদি থাকে তখন কত 22 কেজি। আমাদের কি বের করতে হবে, পাত্রের ওজন। পাত্রের ওজন সবসময় ফিক্স, তাহলে পাত্রের ওজন কি হবে 24 - 22, তাহলে কত হবে 2 কেজি ইজ দি কারেক্ট অ্যান্সার। তার মানে অপশন সি। দুটি সংখ্যার গুণফল ও ভাগফল যথাক্রমে 128 ও 2, তবে বড় সংখ্যাটি নির্ণয় করো। দুটি সংখ্যার গুণফল, আমি ধরুন দুটি সংখ্যা x আর y, তাদের গুণফল দেওয়া রয়েছে কত 128, তাদের ভাগফল ভাগ আকারে লিখে দেই ইকুয়াল টু 2। তাহলে এটাকে আমরা 1 নং ভাবি আর একে আমরা 2 নং ভাবি। তাহলে 1 × 2 করি, তাহলে করলে কি হবে y আর y কাটাকাটি যাবে, তাহলে x² ইকুয়াল টু কত আসবে 256। তাহলে x ইকুয়াল টু কত, বর্গমূল করব, তাহলে 16। এবার দেখো কি বের করতে হচ্ছে, বড় সংখ্যাটি কত। তাহলে x ইকুয়াল টু আমাদের 16, তাহলে y ইকুয়াল টু কত হবে, x এর জায়গায় 16 পুট করলাম, 2 আর 16 কাটাকাটি গেল 8, y ইকুয়াল টু 8। তার মানে একটি সংখ্যা 8 আর একটি সংখ্যা আমাদের কত 16, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে বড় সংখ্যাটি কত, তাহলে বড় সংখ্যাটি কত 16, তাহলে 16 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি। 62 পয়সা প্রতি মিটার হিসাবে একটি বর্গক্ষেত্রে বেড়া দিতে 42.16 টাকা খরচ হয়। প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসাবে ওই বর্গক্ষেত্রে
বাড়তে কত খরচ হবে। প্রথম ক্ষেত্রে দেখো রিলেশন কিসের সাহায্যে দেওয়া, পরিধি পেরিমিটারের সাহায্যে দেওয়া মানে পরিসীমার সঙ্গে। আর দ্বিতীয় ক্ষেত্রে রিলেশন কার সঙ্গে দেওয়া, বর্গমিটার মানে ক্ষেত্রফলের সঙ্গে রিলেশন দেওয়া। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা রিলেশন পরিসীমার সঙ্গে দেওয়া। এখান থেকে আমরা কি বের করতে পারবো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো। তারপরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি আমরা জানি, সেখান থেকে কি বের করতে পারবো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। আমাদের প্রথম কাজ কি, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে ফার্স্ট কন্ডিশন থেকে আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বের করব। তাহলে 62 পয়সা প্রতি মিটার, তবে 1 মিটার যদি 62 পয়সা খরচ হয় আর টোটাল খরচ হয় এত টাকা, তার মানে টোটাল খরচকে যদি 62 পয়সা দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি বেরোবে, স্কোয়ারের পরিসীমাটা আমাদের বেরোবে। তাহলে স্কোয়ারের পরিসীমা কত হবে, 4 দেখো এত টাকা রয়েছে, আবার এটা কিসের আছে, পয়সাতে। টাকাকে যদি আমরা পয়সাতে কনভার্ট করি তাহলে কি দিয়ে গুণ করতে হবে, 100 দিয়ে। তাহলে 42.16 কে যদি 100 দিয়ে গুণ করে তাহলে কি হবে, দশমিকের দুটা উঠে যাবে, তাহলে কি হবে 4216, এটাও পয়সা আর নিচেরটাও কি পয়সা। বাস, এটা কাটাকাটি করব। আর এটাই তো পরিসীমা, তাহলে পরিসীমার ফর্মুলা কি, কার পরিসীমার ফর্মুলা লাগবে, বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা 4a। তাহলে এটা দিয়ে কাটাকাটি করি। 4 দশে কত, 40, 2 21, 4 5 20, 1 4 4 16। এবার 62 দিয়ে কাটাকাটি করো। তার আগে 2 দিয়ে কাটাকাটি করে দেই। 5 দোকানে 10, 2 দোকানে 4, 1 7 দোকানে 14, 2 দিয়ে কত 31। তাহলে 31 কে 31, তাহলে 7, তাহলে এর মান কত হবে 17। এরপরে আমাদের কি বের করতে বলবে, যেহেতু বর্গমিটারে বলেছে তার মানে আমাকে এরিয়া বের করতে হবে। তাহলে এরিয়ার ফর্মুলা কি, স্কোয়ারের বাহু স্কোয়ার, তাহলে 17 স্কোয়ার হবে এরিয়া 289। আর প্রতি বর্গ মিটারে 2 টাকা হিসেবে খরচ হয়, তাহলে মোট বাধাই করতে কত হয়, তাহলে এত স্কোয়ার মিটার আমাদের টোটাল এরিয়া। তাহলে 1 বর্গ মিটারে যদি 2 টাকা খরচ হয় তাহলে 289 বর্গ মিটারে কত করে, তাহলে গুণ করলেই অ্যান্সার। তাহলে ইনটু 2, 9 দোকানে 18, 8 দোকানে 16 একে 17, 2 দোকানে 4 একে 5, 578 মিটার স্কোয়ার। এখানে যেখান থেকে কোশ্চেনটা তোলা হয়েছিল সেখানে 578 অপশন ছিল না, কিন্তু সঠিক অ্যান্সার কি হবে আমাদের 578, এটা মনে রাখবে, এটাই হবে সঠিক অ্যান্সার। একজন লোক 5 মাসের আয় 6 মাসে ব্যয় করেন, তার বার্ষিক সঞ্চয় 9000 টাকা, তার বার্ষিক আয় কত। তাহলে একজন লোকের কি 5 মাসের আয় আর 6 মাসের ব্যয় দেওয়া রয়েছে, মানে 5 মাসের যেটা ইনকাম ইজ ইকুয়াল টু 6 মাসের তার এক্সপেন্ডিচার। তার বাৎসরিক সঞ্চয় কত, 9000 টাকা, মানে 1 বছরের সঞ্চয় 9000 টাকা। আর এই টাইপের অঙ্ক দিলে আমরা সবসময় এক্সপেন্ডিচারটাকে ইয়ারলিতে কনভার্ট করি। 6 মাস আছে, তাহলে ইয়ার 1 বছর করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে। 6 দোকানে কত হবে 12 মাস, তাহলে 12 মাস মানে কি 1 ইয়ার, এটাই আমাকে করতে হবে। 2 দিয়ে কে গুণ করলাম, তাহলে 12 মাস হয়ে গেল। তাহলে 12 মাসের এক্সপেন্ডিচার ইজ ইকুয়াল টু কত, 5 দোকানে কত 10 মাসের ইনকাম। তাহলে এই ডিফারেন্সটা নাও, এই ডিফারেন্স কি 2 মাস। এই যে 2 মাসের ইনকামটাই হলো তার কি ইয়ারলি সেভিং, আর ইয়ারলি সেভিং এর মান কত 9000। তাহলে এইটা ইকুয়াল টু 9000। তাহলে আমাদের কি বের করতে বলছে, বাৎসরিক আয় কত। তাহলে 2 মাসের আয় যদি এত হয় তাহলে বাৎসরিক মানে কত, 1 বছর মানে কত 12 মাস। তাহলে 12 মাসের আমাকে ইনকাম বের করতে, একে 6 দিয়ে গুণ করে দিই তাহলেই হবে। 6 দোকানে কত 12 মাস, তাহলে একে যদি 6 দিয়ে গুণ করি এই পাশেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। 6 নং কত 54, 1 2 3, তাহলে 12 মাস মানে কত 1 ইয়ার ইনকাম। সঠিক অ্যান্সার কত হবে 54000। এই হলো লজিক, অপশন সি। 7.0225 এই সংখ্যাটার ধনাত্মক বর্গমূল কত হবে, মানে বর্গমূল করতে হবে। দেখো লাস্টে কি রয়েছে 5, তার মানে লাস্টে 5 থাকবে এবং সবগুলো শেষেই 5 রয়েছে। আবার দেখো এখানে কি রয়েছে পিছন দিকে যে জোড়া করি তাহলে 7 পয়েন্ট দশমিকের পর 7 এর বর্গমূল করব 2, মানে 2 পয়েন্টে তারপরে দুটো ঘর থাকবে। ব্যাপারটা এখানে একটু বুঝিয়ে দিই সিম্পল করে। 2 2 5 আমরা কি করি জোড়া করি পেছন থেকে, তার মানে একে বর্গমূল করলে আলটিমেটলি কতগুলি সংখ্যা পাবো, 3টি সংখ্যা পাবো। তাহলে বর্গমূলের নিয়ম কি, প্রথমে আমার একটা সংখ্যা দিতে হবে, যেমন 2 নিলাম, 2 দোকানে 4, 3 নিলে কত হয় 3 দিকে নয় বেশি নেওয়া যাবে না, এর থেকে কম নিতে হবে নয় সমান নিতে হবে, নিয়ারেস্ট অর সমান। 2 নিলে কি লিখতে হয় 4, তারপরে 3, এই দশমিকটা এখানে যাবে। তারপরে দেখো একটু নজর রাখো 2 এর পরে দশমিক, 2 এর পরে দশমিক একটা মাত্রই অপশনে আছে, সেটি কি অপশন ডি। তার মানে অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। হয়ে গেল, এটা ক্যালকুলেশন করবে দেখবে এটাই কি আসবে আলটিমেটলি 2.65। পরীক্ষার সময় এই সমস্ত ছোট ছোট জিনিস আমাদের নজর রাখতে হবে, তাহলে কি হবে অঙ্ক করতে আমাদের কি হবে সুবিধা হবে।
পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর, 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 7:1, তাই 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল কত? 7:1, তার মানে 6 years ago তাদের বয়সের অনুপাত 7:1। তাই আমি ধরলাম 6 বছর আগে তাদের বয়স 7x আর 1x মানে বা x, তাহলে প্রেজেন্ট এজ কত হবে? তাহলে এর সঙ্গেও 6 যোগ করতে হবে, তার মানে 7x + 6, আর এর সঙ্গেও কত যোগ করতে হবে? 6টা হলো প্রেজেন্ট এজ, সেটা কিন্তু মাথায় রাখবে। এরপরে কি দেওয়া রয়েছে? 6 বছর পর তাদের আমাদের আর কিসের সমষ্টি দেওয়া রয়েছে? প্রেজেন্টেরই সমষ্টি দেওয়া রয়েছে, বর্তমান বয়স সমষ্টি, মানে এই দুটোর যোগফল আমাদের দেওয়া রয়েছে। আর যোগ করে দাও, সাথে কি কত? 8x প্লাস 12 ইকুয়াল টু কত? 60। তাহলে 8x ইকুয়াল টু কত? 48, x ইকুয়াল টু 6 8 48, তাহলে x এর মান 6। এবার প্রশ্ন পড়ো কি বলছে? 6 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? তাহলে প্রেজেন্ট বয়স যদি এত হয়, তাহলে 6 বছর প্রেজেন্ট বয়সটা আগে বের করে নিই, তারপরে এখন 6 বছর পর আমরা বের করে দেব। 6 7 42, 6 কত? 48 প্রথম জোড়টা, পরেরটা কত? 6 আর 6 যোগ করো, কত? 12। এটা প্রেজেন্ট এজ, কিন্তু প্রশ্নে বলেছে 6 বছর পর, তার মানে এর সঙ্গে আমাকে 6 অ্যাড করতে হবে। তাহলে 38 আর 6 যোগ করলে কত? 54, 12 আর 6 যোগ করলে 18। এবার কাটাকাটি করে দাও, 3:1 হবে আমাদের সঠিক অ্যান্সার, তার মানে অপশন সি। 6টি ক্রমিক সংখ্যার প্রথম তিনটির যোগফল 36, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল কত? 6টি ক্রমিক সংখ্যা বলেছে আর প্রথম তিনটির যোগফল দেওয়া রয়েছে। ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা, 1 2 3 4 এইগুলো প্রথম তিনটির যোগফল। আর এই অঙ্কটা করবো আমরা এভারেজের কনসেপ্ট দিয়ে। প্রথম তিনটির যোগফল 1 2 3, তিনটার যোগফল কত? 36। তাহলে এটা করার জন্য আমরা এভারেজ বের করে নিই। তাহলে প্রথম তিনটির এভারেজ কত হবে? 3 12 36, 3 দিয়ে ভাগ। তাহলে মিডিল নম্বরটা আমাদের কত? 12। তার প্রথমটা তাহলে কি হবে? 11, পরেরটা কত? 13। তাহলে 4 নম্বরটা আমাদের কত হবে? 14, যেহেতু ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা। 5 নম্বরটা হবে আমাদের কত? 15, 6 নম্বরটা আমাদের হবে কত? 16। বাস হয়ে গেল। এবার আমাদের কি বলেছি? বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল, মানে 11 আর 16 যোগফল। 6 কে কত? 7, 1 1 কত? 2, তাহলে 27 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন বি। যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য তা হলো কি? এই টাইপের অঙ্ক দিলে আমরা কি করবো? কি করবো? অপশন টেস্টের সাহায্যে করব। তার মানে কি? নিচের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, মানে নিচের কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটা যেটা কি 16 দিয়েও ভাগ করলে মিলবে, 24 দিয়েও বোঝে, কিন্তু ভাইটাল কন্ডিশন হতে হবে কি? ক্ষুদ্রতম হতে হবে, কিন্তু আবার পূর্ণবর্গ হতে হবে, সেটা কিন্তু লক্ষ্য রাখা দরকার। দেখো 296, 256, 296 তো হবে না আমাদের কোনো মতেই অ্যান্সার। কেন হবে না? কারণ 296 তো পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা জানি 16 স্কোয়ার 256, 17 স্কোয়ার কি 289, তার মানে কি 296 পূর্ণবর্গ সংখ্যা নয়, তার মানে এ তো অপশন হবেই। 256 16 বর্গ হতে পারে, 324 18 বর্গ, 576 24 বর্গ। তোমরা কি করবে? 1 থেকে 30 পর্যন্ত একটি স্কোয়ার মুখস্থ করবে, দেখো এই টাইপের অঙ্ক করতে অনেক সুবিধা। তার মানে অপশন হয় তিনটার মধ্যে হবে। তারপরে এবার আমরা দেখো এখন অপশন নিয়ে একটু টেস্ট করতে আমাকে। দেখো 16 দিয়ে ভাগ করি, ভাগ মিলতে হবে, 16 256 মিলে গেল। 24 দিয়ে ভাগ করি, দেখো 24 দিয়ে ভাগ করলে কত হয়? 225, 1 16 আসে অবশিষ্ট, তো ভাগ তো মিলছে না, তার মানে এটা হবে না আমাদের। এখন 324 নিয়ে এটাই করো, তার মানে 16 দিয়ে ভাগ করলে কত? 16 দোকানে 32, 4 অবশিষ্ট হয়, কিন্তু এটাও মিলবে না, মিলতে হবে তো। বাস, তার মানে অপশন কি? এখন তুমি ভাগ করো, 576 কে 16 দিয়ে ভাগ মিলে যাবে, 24 দিয়ে ভাগ করলে মিলবে, 32 দিয়েও মিলবে, তাহলে আমাদের অপশন ডি ইজ কারেক্ট অ্যান্সার। একটি লোক ঘন্টায় 3 কিলোমিটার বেগে 18 কিলোমিটার গেল, আবার ঘন্টায় 4 কিলোমিটার বেগে 12 কিলোমিটার, ঘন্টায় 2 কিলোমিটার বেগে 6 কিলোমিটার অতিক্রম করবে, গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ বের করার ফর্মুলা কি? টোটাল ডিস্টেন্স বাই কি? টোটাল টাইম। এই হলো আমাদের লজিক। টোটাল ডিস্টেন্স কত? 3 কিলোমিটার পার আওয়ার বেগে 18 কিলোমিটার যায়, তাহলে এই যে টোটাল ডিস্টেন্স 18 লিখে নাও। পরেরটার কত? 12, সর্বশেষেরটা কত? 6। এটা টোটাল ডিস্টেন্স। আমার নিচে লাগবে কি? টোটাল টাইম। দেখো তো 18 কিলোমিটার পার আওয়ার এটা হলো গতিবেগ, সরি ঘন্টায় 3 কিলোমিটার পার, এটা হলো গতিবেগ, 3 কিলোমিটার পার আওয়ার গতিবেগ, আর যায় কত? 18 কিলোমিটার ডিস্টেন্স। তাহলে
ডিস্টেন্স কে যদি গতিবেগ দিয়ে ভাগ করি আমরা কি পাবো টাইম, তাহলে আমাদের টাইম লাগবে। প্রথম ক্ষেত্রে টাইম কত 6, দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত 12, 4 ভাগ করো 3, লাস্ট ক্ষেত্রে টাইম কত 6/2 3। বাস এটাই হলো অ্যান্সার, টোটাল ডিস্টেন্স বাই কি টোটাল টাইম। তাহলে 12 6 কত 18, 18 18 কত 36, 6 3 9 আর 3 কত 12, কাটাকাটি করো, তাহলে 3 হবে আমাদের সঠিক অ্যান্সার। কোন অপশনে রয়েছে? অপশন এ ইজ দি কারেক্ট। একটি ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার হলে 4 দেওয়ালের ক্ষেত্রফল কত? 4 দেওয়ালের ক্ষেত্রফল আমাদের ফর্মুলা জানতে হবে। সেটা কি? 2 ইনটু a প্লাস b ইনটু হাইট, 2 ইনটু এর মান কত 6 আর b এর মান কত 4, 6 4 কত 10 ইনটু হাইট কত 3, তাহলে 3 দশে 30, দোকানে কত 60, 60 হবে আমাদের সঠিক অ্যান্সার, এত বর্গ মিটার। অপশন ডি। 2.5 মিটার লম্বা একটি মই একটি দেওয়ালে হারানো আছে, এর উপরিপ্রান্ত ভূমি থেকে এত মিটার উপরে আছে, তাহলে মইয়ের নিম্নপ্রান্ত দেওয়াল থেকে কত দূরে? তার মানে কি ছবিটা ড্র করে নেই। এই যে একটা মই আমাদের, ঠিক আছে, মইটার লম্বা কত 2.5 মিটার লম্বা একটি মই, এই যে 2.5, ভূমি থেকে 2.4 মিটার উপরে, তার মানে যে এখান থেকে এতটুকু আছে 2.4। আমাকে কি বের করতে হয়েছে? নিম্ন প্রান্ত দেওয়াল থেকে কত দূরে, মানে এই ডিসটেন্সটুকু আমাকে বের করতে হবে। তাহলে আমরা অতিভুজ জানি, লম্ব জানি, তাহলে ভূমি বের করলেই আমাদের অ্যান্সার। ফর্মুলা কি? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, তার রুট করতে হবে। তাহলে 2.5 এর স্কয়ার কত হবে? 25 এর স্কয়ার কত 625, 24 এর স্কয়ার কত 576, তাহলে এটা হবে কি 2 ঘর পর বিয়োগ করো, 15 থেকে 6 বিয়োগ করলে 9, 17 থেকে 17 524, 24 এর স্কয়ার কত 576, হাতে হলো 1, 17 থেকে 8 9 1 11, 625 স্কয়ার কত 625, একটু ভুল হয়েছে, 25 স্কয়ার 625, 12 থেকে 8 বিয়োগ করলাম 4, 0.49, তাহলে 0.49 এর রুট করতে হবে, তার মানে কি 0.7 হবে আমাদের অ্যান্সার। অপশন সি। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 10 12 ও 15 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ হবে? ঠিক আগের একটা রেবেট ছিল ওই অঙ্ক, একই রকম ভাবে আমি কি করব অপশন টেস্ট করব। নিচের কোন সংখ্যায় 10 দিয়ে একবার ভাগ করব, 12 দিয়ে ভাগ করব, 15 দিয়ে ভাগ করব, দেখব কোনটাতে প্রত্যেক ক্ষেত্রে কি 4 ভাগশেষ আসে। যদি এটাকে 3 অঙ্কের সংখ্যা, তিনটাই 3 অঙ্কের সংখ্যা, কোনো অসুবিধা নেই। তাহলে 964 কে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হবে, 784 কে 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ হবে, কিন্তু 992 তো হবে না, আর লাস্টে 2 রয়েছে, এটা হবে না, মানে অপশন সি, অপশন ডি আউট। তাহলে আমাদের অ্যান্সার হয় অপশন এ হবে, নয় অপশন কি হবে বি হবে। 10 দিয়ে তো মিললো, এবার 12 দিয়ে চেক করে দেখি, 12 দিয়ে যদি ভাগ করি 964, তাহলে কত হবে 8 বারং কত 7 বারং 84, 8 বারং 96, 4 ভাগশেষে মিললো। 15 দিয়ে যদি দেখি 6 বারং 90, 6 4 60 64, 4 বারং 60, হ্যাঁ মিললো, তার মানে অপশন এ হবে কি কারেক্ট অ্যান্সার। দেখো দেখি 784 কি মিলে নাকি, 10 দিয়ে ভাগ করলে মিলবে, 12 দিয়ে 6 বারং 72, 6 64, 64 কে কিন্তু 12 দিয়ে ভাগ করলে মেলে না, তার মানে এটাও হবে না, তার মানে কি অপশন এ ইজ দি কারেক্ট। একটি পার্টিতে মহিলা ও পুরুষের সংখ্যার অনুপাত 4:5, কিছুক্ষণ পর 16 জন মহিলা আসায় ওই অনুপাত 6:5, ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত? তার মানে কি ওমেন আর ম্যান দুজনের অনুপাত ছিল 4:5, তারপরে কি 16 জন মহিলা আসায় নতুন অনুপাত কত হলো 6:5, কি আসলো 16 জন ওমেন আসলো, কিন্তু সেটা লক্ষ্য রাখা দরকার। তাহলে ফিক্সড কি মেল, মেল দেখানো পাস, পরেও পাস, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে এক্সট্রা কত হলো ফিমেল, 4 থেকে 6 বিয়োগ করো 2, 2 এর ভ্যালু 16, 1 এর ভ্যালু কত 8। এবার আমাকে দেখতে ওই পার্টিতে পুরুষের সংখ্যা কত ছিল, মানে পুরুষের ভ্যালু কত 5, তাহলে 5 এর ভ্যালু আমাকে বের করতে হবে, 5 8 40, 40 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন বি। একজন লোক 10% সুদে 400 টাকা ধার নেয়, 1 বছর পর 12% সুদে 5000 টাকা ধার নেয়, তবে উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময় একই হবে তা নির্ণয় করো। আচ্ছা, আর প্রথম ধারের সময় থেকে হিসাব করে। আচ্ছা, ফর্মুলা কি সিম্পলি i ইকুয়াল টু ptr/100, তাহলে 400 প্রথম ক্ষেত্রে হিসাব করছি, 10% এর টাকাটা কাটতো, x বছর কেটেছিল গেল, সমান হবে বলছে কত মাস কত বছর পরে লোন নিয়েছে 1 বছর পর, তার মানে x এর থেকে আমাকে কি করতে হবে টাকাটা কম খাটবে নিশ্চয়ই, 1 বছর পর যেহেতু লোন নিয়েছে, তাহলে x - 1 হবে ইয়ার, 500 ইনটু 12/100, এই হলো অঙ্ক। এটা কাটো, এই দুটো শূন্য কাটো, 4 দিয়ে 3 4 12,
তাহলে 5 দোকানে 10, তাহলে 2x ইকুয়াল টু 3x মাইনাস 3, সরি 3, এটা এই পাশে আসলে কি হবে মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 3, এটা কাটা, তাহলে x এর মান কত 3, তাহলে 3 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন বি। একটি লোক 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন এবং 5 টাকায় 4টি জিনিস বিক্রয় করলেন, তার শতকরা কত লাভ হবে? এই টাইপের অঙ্ক পরীক্ষায় ইম্পর্টেন্ট। 4 টাকায় 5টি জিনিস ক্রয় করলেন, ঠিক আছে, সবসময় টাইপের অঙ্ক দিলে জিনিসটাকে কি করবে আগে লিখবো আমরা, 5টি জিনিস ক্রয় করলেন মানে কি সিপি দেওয়া রয়েছে, কত টাকায় 4 টাকা, এটা টাকা। আবার বিক্রি করলেন কি 4টি জিনিস 5 টাকায়, এই যে 4টি জিনিস এবার বিক্রি করলেন কয় টাকায় 5 টাকায়, এই হলো লজিক। এখান থেকে তার বোঝা যায় শতকরা লাভ কত। দেখো এই টাইপের অঙ্ক দিলে আমাকে টোটাল কোয়ান্টিটিটাকে সমান করতে হবে, তাহলে কোয়ান্টিটি কিন্তু 5টি, তাহলে 4 দিয়ে গুণ করে 20, তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এই পাশেও 20 এই পাশেও 20, এই হলো লজিক। একে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এখানেও 4 দিয়ে গুণ, 4 4 কত 16, তাহলে সিপি কত 16, তাহলে পরটাকে 5 দিয়ে গুণ করলাম, তাহলে এটাও 5 দিয়ে গুণ, 5 5 কত 25 হলো এসপি। তাহলে লাভ কত হলো 9, 25 বিয়োগ 16, আর আমাদের ক্রয় মূল্যের উপর সবসময় প্রফিট পার্সেন্টেজ বেরোয়, তাহলে ক্রয় মূল্য কত 16 ইন্টু 100, কাটাকাটি করো, 4 25 100, 4 4 কত 16, 5 নং 45 এর 5, 9 18 4 কত 22, আর নিচে কত 4, 4 5 কত 20, 2 25, 4 6 24, 26, 4 24, 56 সমস্ত 1/4, তার মানে কি অপশন সি হবে আমাদের সঠিক অ্যান্সার। দুটি সংখ্যার যোগফল 240 এবং ভাগফল হওয়া উচিত ছিল 3 হলে তাদের বিয়োগফল নির্ণয় করো। তার মানে দুটি সংখ্যার যোগফল হবে কত x প্লাস ওয়াই হলো 240, আর ভাগফল মানে x বাই ওয়াই ইকুয়াল টু কত 3। এখান থেকে আমাকে তাদের বিয়োগফল নির্ণয় করতে, বিয়োগফল মানে x মাইনাস ওয়াই আমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 3y, উপরটাকে 1 নং ভাবো, নিচেরটাকে 2 নং, তার মানে x ইকুয়াল টু 3 নং মানে আমরা এখানে পুট করে দিই, তাহলে কত হবে 3 এ কত 4y, তাহলে 4y ইজ ইকুয়াল টু কত 240, তাহলে y ইকুয়াল টু কত 60, গেল y এর মান যখন 60 হলো, তার মানে x এর মান তাহলে কত হবে 300 কত 180, মানটা এখানে পুট করে দিলাম, এই যে 2 নং এ পুট করলাম। তাহলে একটা সংখ্যা আমাদের 60, আরেকটা কত 180, এবার কি বলছে তাদের বিয়োগফল করো, তাহলে 180 থেকে 60 বিয়োগ, তার মানে 120 হবে আমাদের সঠিক অ্যান্সার, অপশন সি। একটি পোস্টেজ স্ট্যাম্পের পাতা 24 সেন্টিমিটার চওড়া এবং 30 সেন্টিমিটার লম্বা, প্রতি স্ট্যাম্পে 2 সেন্টিমিটার চওড়া এবং 3 সেন্টিমিটার লম্বা হলে ওই পাতার স্ট্যাম্পের সংখ্যা কত? তার মানে কি টোটাল এরিয়া বাই একটা স্ট্যাম্পের এরিয়া দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যাবে। টোটাল এরিয়া কত 24 ইন্টু 30, আর একটা স্ট্যাম্পের এরিয়া কত 2 ইন্টু 3, বাস। 3 দোকানে 6, 4 6 4 4 6 24, তাহলে 120 ইজ দি কারেক্ট অ্যান্সার, অপশন সি। বিক্রয় মূল্য 11 টাকায় কম করায় 10% লাভ থেকে এত পার্সেন্ট ক্ষতিতে পরিণত হলে জিনিসটি ক্রয় মূল্য কত? দেখো লাভের জন্য এখানে প্লাস চিহ্ন দিবে এই টাইপের অঙ্ক দিলে, ক্ষতির জন্য মাইনাস। যখন একই থাকবে তখন আমরা বিয়োগ করব, বিপরীত থাকলে যোগ করবো। দেখো লাভ ক্ষতি বিপরীত, তাই আমরা যোগ করবো, তাহলে টোটাল কত হয় 10 প্লাস 8 সমস্ত 1/3, এই যে এটার মানই কত 11 টাকা কম 11, এই হলো লজিক। তাহলে এটাকে ভাঙাও, 10 3 24 একে কত 25/3, 3 দশে 30, এত পার্সেন্ট হবে, হ্যাঁ, ইকুয়াল টু 11, তাই 3 দশে 30 2 55 বাই কত 3% ইজ ইকুয়াল টু 11, কাটাকাটি করে দাও, 5 1 55, তার মানে 1% ইকুয়াল টু কত 3/5, তাহলে 100 তে কত সেটাই হবে আমাদের অ্যান্সার, 5 গুণিং 100, 3 গুণিং 60, অপশন বি। একটি লোক টাকায় 20টি ও টাকায় 30টি দামে সমান সংখ্যক কমলালেবু ক্রয় করে, সেগুলিকে একসাথে টাকায় 25টি দামে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে প্রথমে কি দেখা যায় টাকায় মানে 1 টাকায়, তাহলে 20টি জিনিস কেনে কয় টাকায়, কমলালেবু কিনে কয় টাকায় 1 টাকায়,
এটা টাকায়, তাহলে একটি কমলা লেবু কিনে কত 1/20 টাকায়। একই রকম ভাবে কত টাকায় 30টি আবার কমলা লেবু কিনে কয় টাকায় 1 টাকায়, তাহলে একটি কিনে কত টাকায় 1/30 টাকায়। তাহলে আলটিমেটলি এখানে কতগুলো যুক্ত হলো দুটো, তার মানে আলটিমেটলি এখানে কতগুলির দাম হয়ে গেল দুটো, তাহলে দুটোর দাম হলো এত, এটা হলো সিপি। তাহলে লসাগু করে দাও, 30 আর 20 করলে কত হয় 60, এখানে কত হবে 3, এখানে কত হবে 2, তাহলে 5/60 মানে 1/12, তাহলে দুটোর কয় মূল্য হলো 1/12 টাকা, তাহলে একটার কত, তাহলে একটার সিপি হবে আমাদের 1/24 টাকা গেল। তারপরে দেখো আবার ওভারঅল কত রয়েছে বিক্রয় মূল্য 25টা, তাহলে 25টার ভ্যালু কত, 25টার দাম 1, একটার কত 1/25, এটা হলো এসপি। তার মানে একটার এসপি ইকুয়াল টু কত 1/25, তার মানে এখান থেকে আমরা সিপি টু এসপি করে দিই একটা, তাহলেই হয়ে যায় অঙ্ক। সিপি কত 1/24, এসপি কত 1/25, তাহলে কত হবে কোনাকুনি গুণ হবে 25 এস টু কত 24। তাহলে দেখো তো দেখি এসপি হলো কম আর সিপি হলো বেশি, তার মানে লস হয়েছে, মধ্যে যে আনসার বাড়াবে সেটা লসে আসবে, কত পার্সেন্ট লস হবে সেটা আমাকে বের করতে হবে। লস কত হবে আমাদের 1 টাকা লস। কার উপরে লাভ বা লসের হার নির্ণয় করি আমরা, সিপির উপরে, সিপি কত 25, 4/25 100, 4% লস, তার মানে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। এই ছিল আমাদের অঙ্ক, এই অঙ্কগুলি এসেছিল প্রিভিয়াস ইয়ারে, তোমরা এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে এবং চেক হাই লেভেলের অঙ্কগুলি প্র্যাকটিস করবে, কারণ কি এই টাইপের অঙ্ক পরীক্ষা আসবে এবং কি খালি এই মিষ্টি নিয়ে আসবে না, অন্যান্য পরীক্ষাও WBPSC তে এগুলো রিপিট হতে পারে। আজকের ক্লাস সংক্রান্ত কোনো যদি ডাউট হয় তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ধন্যবাদ।